শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। গরমে হাঁসফাঁস অবস্থা রাজধানীবাসীর। জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ হয়ে পড়ছেন ক্লান্ত। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, চলমান তাপপ্রবাহ নিয়ে কি বলছে আবহাওয়া অফিস, আমাদেরকে জানাবেন। যেমনটা বললেন যে চলমান যে দাবদাহ, সেই দাবদাহে পুরো রাজধানী সহ সারা দেশেই এর প্রভাব বিরাজমান। তবে আপনাকে একটা জিনিস আমি জানিয়ে দিই যে আবহাওয়া অফিস বলেছে যে দক্ষিণা বাতাসে যে জলবায়ুর আর্দ্রতার পরিমাণ বাড়ায়, তার তার জলবায়ুর আর্দ্রতার পরিমাণ বাড়ায়, এর জন্য হচ্ছে যে গরমের অনুভূতিটা আরও বেড়ে যাচ্ছে। তবে আরেকটা জিনিস বলে দিতে চাই যে এই যে আবহাওয়ার সেই আবহাওয়াটি আগামী বেশ 2-3 দিন পর্যন্ত থাকবে। আগামী 25 তারিখের পরবর্তী সময় হয়তো এই আবহাওয়ায় একটু পরিবর্তন আসতে পারে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই আগ মুহূর্ত পর্যন্ত যেই তাপপ্রবাহ অথবা যে গরম অনুভূত হচ্ছে, সেই গরম অনেক বিরাজমান করবে ঢাকা সহ ঢাকা পার্শ্ববর্তী এরিয়ায়। আর বিশেষ করে এই গরমের কারণে মূলত ইতিমধ্যে স্কুল প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে আগামী 27 তারিখ পর্যন্ত। এই সিদ্ধান্ত নিয়েছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। তবে এর প্রভাবে কিন্তু এই গরমের প্রভাবে কিছু প্রাণহানির সংখ্যা ঘটেছে। অনেকেই গরমের কারণে হিটস্ট্রোকও হয়েছে। গতকাল সারা দেশে প্রায় 4 জনের মতো হিটস্ট্রোক করে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। তবে এছাড়া এই গরমের কারণে বিভিন্ন রকম অসুস্থ হচ্ছেন, বিশেষ করে শিশুরা বিভিন্ন রকম স্বাস্থ্য ঝুঁকিতেও পড়েছে। তবে আবহাওয়া অফিস যেটি বলছেন আমাদেরকে যে আজকে যে তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা, সেটি হয়তো দুপুরের পরবর্তী সময় জানতে পারবো, কিন্তু গতকালকে যে তাপমাত্রা ছিল ঢাকার, সেটি ছিল 40.3। আর গতকালকে সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা পড়েছে হচ্ছে যশোরে, সেটি হচ্ছে 42.6 ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসের আর্দ্রতা যদি দক্ষিণা বাতাসের যদি জলবায়ুতে যে আর্দ্রতা পরিমাণ বাড়ার কারণে মূলত এই ধরনের বৃষ্টিপাতগুলো হচ্ছে, এই ধরনের গরমগুলো পড়ছে। তবে রাজধানীতে এখন পর্যন্ত খেটে খাওয়া মানুষরাই মূলত এর প্রকোপে বেশি পড়ছে। রাজধানীতে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে কিন্তু গাড়ির যে চাপ, সেই চাপটা অনেকটুকু কমেছে। তবে দুর্ভোগে পড়ছেন হচ্ছে খেটে খাওয়া মানুষরা, যার দরুন তারা হচ্ছে বের হতে হচ্ছে তাদের। তবে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত যেই বার্তা আমাদেরকে আবহাওয়া অফিস দিয়েছে, সেই বার্তা অনুযায়ী আগামী 24 তারিখ পর্যন্ত এই যে আবহাওয়া, সে আবহাওয়া বিরাজমান করবে। 24 তারিখের পরবর্তী সময়ে মূলত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে আবহাওয়ার পরিস্থিতি তা একটু স্বাভাবিক হওয়ার এমন পূর্বাভাসই আমাদেরকে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে। রাজধানীর আগারগাঁও থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আদিত্য, আপনাকে ধন্যবাদ। আগারগাঁও থেকে তাপপ্রবাহের খবর জানাচ্ছিল সহকর্মী ফজলে আদিত্য। দেখছেন দেশ জনপদ সংবাদ। এদিকে অব্যাহত তাপপ্রবাহে রাজধানীর হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। বিশেষ করে ডায়রিয়া ও পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা। বিস্তারিত জানাতে মহাখালীর আইসিডিডিআরবি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আইসিডিডিআরবিতে গত কয়েকদিনের রোগীর সংখ্যা কতটা বেড়েছে, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে হিট স্ট্রোক সহ অন্যান্য যেসব রোগ গরমের কারণে বাড়ছে, সেটাই কিন্তু তার প্রভাবে কিন্তু হসপিটালে যে রোগীর সংখ্যা, সেটি কিন্তু গত কয়েকদিনে কিছুটা বেড়েছে। এবং আমরা গতকালকে যেটি দেখেছি যে
54 জন রোগী কিন্তু গতকালকে 24 ঘন্টায় ভর্তি হয়েছে এবং সেটির যে ধারাবাহিকতা সেটি কিন্তু অব্যাহত আছে এবং তার আগের 24 ঘন্টায় কিন্তু ভর্তি হয়েছিল 443 জন। ফলে প্রতিদিনই কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। আমরা কিছুক্ষণ আগে এখানকার পরিচালকের সঙ্গে কথা বলছিলাম এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলাম, যেটি গত কয়েকদিনে কিন্তু রোগীর যে ফ্লো সেটি কিন্তু অব্যাহতভাবে ধীরে ধীরে বাড়ছে এবং এর কারণ হচ্ছে যে গত কয়েকদিন ধরে সারা দেশে যে তাপপ্রবাহ চলছে সেটির কিন্তু একটা বড় প্রভাব এখানে পড়ছে এবং বিশেষ করে ডায়রিয়ার জন্য যে রোগী সেগুলো কিন্তু বাড়ছে। এর বাইরে আপনি জানেন যে এখানে যেসব রোগের চিকিৎসা দেওয়া হয় সেগুলো কিন্তু ডায়রিয়া, পানি শূন্যতা সহ এইসব রোগের কিন্তু চিকিৎসা দেওয়া হয় বেশিরভাগ এবং সারা দেশ থেকেই কিন্তু এখানে রোগী আসছে এবং ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু অসংখ্য রোগী আমরা এখানে দেখেছি এবং গতকালকেও কিন্তু সেখানে 400-র কাছাকাছি রোগী ছিল, সেটি কিন্তু এখন 500-র বেশি কিন্তু রোগী ভর্তি হচ্ছে এবং আজকে আমরা সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি যে সেখানে প্রায় 300-র মতো রোগী ভর্তি হয়েছে বলে এখানকার কর্মকর্তারা বলছেন এবং এর কারণ হচ্ছে যে এই যে পানি শূন্যতার কারণে সারা দেশে যে তাপপ্রবাহ চলছে, সাধারণ মানুষ বাইরে স্ট্রিট খাবারটা বেশি খাচ্ছে, ফলে সাধারণ মানুষের যে পানি শূন্যতা বাড়ছে এবং এর পাশাপাশি কিন্তু রোগীদের যে চাপ সে বাড়ার কারণ হচ্ছে মানুষ বাইরের খাবারগুলো বেশি খাচ্ছে এবং ডাক্তাররা বারবার বলছেন যে কোনোভাবে যেন রাস্তার খাবার না খায় এবং এর কারণ হচ্ছে প্রচণ্ড গরমের কারণে যেসব খাবার এখানে তৈরি করা হচ্ছে সেগুলো কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, ফলে সেগুলো যখন মানুষ খাচ্ছে তখন ডায়রিয়ার মতো জীবাণুগুলো ভিতরে ঢুকছে এবং তার কারণে কিন্তু রোগীর সংখ্যাটা এখানে বাড়ছে। এর বাইরে পানি শূন্যতা যেহেতু বাড়ছে, প্রচণ্ড রোদে যারা কাজ করেন তাদের শরীর থেকে প্রচণ্ড পানি নেমে যাচ্ছে এবং তারা কিন্তু যখন পানি কম খাচ্ছে ফলে কিন্তু পানি শূন্যতা তৈরি হচ্ছে, তারাও কিন্তু অনেক সময় ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে আসতে হচ্ছে। তবে এই কারণে চিকিৎসকরা বলছেন যে যারা এখন বাইরে কাজ করছেন তারা যেন কোনোভাবেই আর বাইরের খাবারটা না খান এবং যদি একান্ত বাইরে বের হতে হয় তাহলে যেন প্রচুর পরিমাণে পানি খান, বিশেষ করে 2.5 থেকে 3 লিটার পানি যেন কমপক্ষে খাওয়া হয় সেই ব্যাপারে কিন্তু নজর দিচ্ছেন এবং যদি কোনো কারণে দু একবার ডায়রিয়া বা এরকম কোনো লক্ষণ দেখা যায় তাহলে অন্তত ঘরে বানানো স্যালাইন খাওয়ার পরামর্শ দিচ্ছেন যদি বাইরে কেনা সম্ভব না হয়। যদি একান্ত বেশি সমস্যা হয় তাহলে দ্রুত হাসপাতালে আসার পরামর্শ দিচ্ছেন এবং এর বাইরে হিট স্ট্রোক সহ যেসব রোগের লক্ষণগুলো দেখা যাচ্ছে, আমরা জানি যে গতকালকেও 5 জনের বেশি রোগী মারা গিয়েছে হিট স্ট্রোকে, তাদের জন্য যেটি বলছেন যে যতটা সম্ভব সরাসরি রোদ এড়িয়ে চলা এবং যতটা সম্ভব ছায়ায় অবস্থান করা এবং যদি একান্ত বাইরে যেতে হয় তাহলে ছাতা এবং সুতির জামা, ঢিলেঢালা সুতির জামা পরার জন্য আসলে চিকিৎসকরা বলছেন। তো এই ছিল আমার কাছে মহাখালী থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। আইসিডিডিআরবি থেকে ভর্তি রোগীর সংখ্যা নিয়ে বলছিলেন সহকর্মী হাসান মাহমুদ। এদিকে যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা চলছে অতি তীব্র তাপপ্রবাহ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, গত কয়েকদিন ধরেই কুষ্টিয়ায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলছে। এটা কতদিন থাকতে পারে এবং কি বলছে আবহাওয়া অফিস? ধন্যবাদ মনি। আসলে আপনি যেমনটি বলছিলেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু কুষ্টিয়ায় তীব্র তাপপ্রবাহ বইছে এবং এর সাথে কিন্তু ভাবসা গরম, অর্থাৎ বিপর্যয় নেমে এসেছে জনসাধারণের মধ্যে। শ্রমজীবী মানুষ থেকে শুরু করে কৃষক এবং খামারিরা সবাই কিন্তু এই বিপদের মধ্যেই পড়েছে। আমি যদি আপনাকে একটু জানাই যে কুষ্টিয়া কিন্তু একটু খামার অধ্যুষিত এলাকা, এখানে প্রায় 19,000-এর মতো ব্রয়লারের খামার রয়েছে, কিন্তু এই তীব্র তাপপ্রবাহের কিন্তু খামারের যে ব্রয়লার মুরগি সেগুলো কিন্তু মারা যাচ্ছে এবং বাড়ছে না। অনেক খামার কিন্তু ইতিমধ্যে খামারিরা বাধ্য হয়েছে বন্ধ করে দিতে। এদিকে যদি আমি শ্রমজীবী মানুষ যেমন রিক্সা চালক, ভ্যান চালকের কথা যদি বলি, কিন্তু তাদের কিন্তু আয় কমে গিয়েছে, অর্থাৎ রাস্তায় কিন্তু সাধারণ মানুষ বেরোচ্ছে না, যার ফলে কিন্তু আয় কমেছে, তারাও কিন্তু পড়েছে চরম বিপাকে। এছাড়া কৃষকের কথা যদি বলি, এখন বৈশাখ মাস চলছে, ধান কাটার সময়, মাঠে কিন্তু ধান আছে, সেই ধান কিন্তু উঠবে, কিন্তু কৃষকেরা সেই ধান কিন্তু কাটতে পারছে না এই তীব্র গরমের মধ্যে। এক কথায় তারাও চরম বিপাকের মধ্যে পড়েছে। আর হসপিটালগুলোর কথা যদি বলি, প্রতিনিয়তই কিন্তু হসপিটালে গরমজনিত যে রোগ, সেই রোগী সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই, একজন কিন্তু মারাও গিয়েছে কুষ্টিয়ায় হিট স্ট্রোক জনিত কারণে, অর্থাৎ আইলসারা গ্রামের রবজেল আলী নামে একজন লোক মারাও গেছে। আসলে এমন একটা বিপর্যয় নেমে এসেছে এই তীব্র গরম। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো সুখবর দিতে পারছে না। তারা বলছে যে এই যে তীব্র তাপমাত্রা, এটা কিন্তু আরো আগামী কয়েকদিন ধরে বাড়তেই থাকবে। গতকালকে কুষ্টিয়ার 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কুষ্টিয়া, এবং
আজকে এখন সকাল 11টা বাজে, এখনো কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এবং তারা যেটি জানাচ্ছেন যে এই যে সময় গড়ার সাথে সাথে অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই তাপমাত্রা আরো বাড়বে। অর্থাৎ এছাড়াও এই যে তীব্র তাপদাহের কারণে কিন্তু আপনার খরার সৃষ্টি হয়েছে, অর্থাৎ নদী নালা খাল বিল গুলো কুষ্টিয়ায় শুকিয়ে গেছে, যার কারণে কিন্তু তীব্র পানি সংকট দেখা দিয়েছে। টিউবওয়েলগুলোয় কোনো পানি উঠছে না, এর কারণে কিন্তু এই যে পানির জন্য একটা হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি যে গরমজনিত যে রোগের বিষয়টি নিয়ে চিকিৎসকরা যেটা পরামর্শ দিচ্ছেন যে কোনোভাবেই ঘরের বাইরে অতি প্রয়োজন ছাড়া বেরোনো যাবে না এবং এই বেশি বেশি করে ঠান্ডা খাবার জাতীয় পানি পান করার জন্য তারা বলছেন যে যদি প্রয়োজন না হয় তারা যেন ঘরের বাইরে না বেরোন। আর আবহাওয়া অফিসের যে তথ্য, সেই তথ্য অনুসারে কিন্তু যে পরিস্থিতি তা কুষ্টিয়ায় কিন্তু এই যে বিপর্যয় এটা খুব সহজে কাটবে না। অর্থাৎ আমি সর্বশেষ এটুকু বলতে পারি যে তীব্র দাবদাহের কারণে কিন্তু জনজীবনে বিপর্যয় নেমে এসে কুষ্টিয়ার নাগরিকরা কিন্তু এক প্রকার বিপদের মধ্যেই রয়েছে। পানির সংকট থেকে শুরু করে খামারিদের সংকট, কৃষকদের সংকট থেকে শুরু করে শ্রমজীবী মানুষের সংকট, সবাই সংকটের মধ্যেই রয়েছে। এই ছিল কুষ্টিয়ার তীব্র দাবদাহ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। মনি। তিতাস, আপনাকে ধন্যবাদ। তাপপ্রবাহের আরো খবর জানাতে যশোর থেকে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, গতকাল এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে। এই তীব্র গরমে কি প্রভাব পড়েছে যশোরে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ইশরাত, আপনি যেমনটি বলছিলেন আসলে এই মৌসুমের কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.6 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকাল ছিল, এবং বাতাসে যে আর্দ্রতার পরিমাণ ছিল আসলে 25%, যেটি অনেকাংশেই কম। এবং এই যে তীব্র তাপপ্রবাহ, এই তীব্র তাপপ্রবাহে কিন্তু মানুষ জনজীবনে কিন্তু নাকাল অবস্থার সৃষ্টি হয়েছে। অর্থাৎ বিশেষ করে যারা ঘরের বাইরে বের হচ্ছেন জীবিকার তাগিদে এবং যারা কর্মজীবী মানুষ, তাদের কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে এই গরমে। ইন্দ্রজিৎ, আপনাকে ধন্যবাদ। এবারে চুয়াডাঙ্গা চলে যাব। চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন খায়রুজ্জামান সেতু। চুয়াডাঙ্গাকে বলা হয় দেশের সবচেয়ে উষ্ণতম জেলা। এখানকার আজকের তাপমাত্রা কেমন দেখছেন? ধন্যবাদ ইসরাত, আপনি যেমনটি বলছিলেন যে তাপদাহ চলছে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং যশোর এই অঞ্চলে, এটা কিন্তু বাস্তব কথা। তবে এই 3 ডিস্ট্রিক্টের ভিতরে কিন্তু আমাদের চুয়াডাঙ্গাতে কিন্তু বলা যেতে পারে তাপমাত্রার পারদ উপরে উঠতেই আছে। কারণ প্রথম দিকে যে তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সেটা কিন্তু গতকালকে উঠেছে 42 ডিগ্রি সেলসিয়াস, যে এটা আমরা সবাই জানি। যদিও গতকালকে কিন্তু যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং এটা বাংলাদেশের এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা কিন্তু কালকে একেবারে কম ছিল না। চুয়াডাঙ্গার তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা সন্ধ্যা 6টায় রেকর্ড করা হয়েছে 42.6 ডিগ্রি, দুঃখিত 42.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 0.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম বেশি। এটা খুব আহামরি কিছু না। তবে গতকালের আগ পর্যন্ত কিন্তু টানা 3-4 দিন এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে শুধু চুয়াডাঙ্গা না, মানে সারা বাংলাদেশের ভিতরে, সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গা। আমরা জানি যে চুয়াডাঙ্গাতে কিন্তু প্রতি বছরই শীতের সময় শীত এবং গরমের সময় গরম বেশি পড়ে। ঠিক এবারকার পরিস্থিতিও কিন্তু তার মানে বিপরীত না, সেই ধরনের পরিস্থিতি। তবে আজকেও কিন্তু আমি বলি যে গতকালকের পথেই কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা হাঁটছে। কারণ গতকালকে সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস। আজকে কিন্তু সেই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33.5 ডিগ্রি সেলসিয়াস। অতএব সেক্ষেত্রে আমি আপনাকে যদি বলে রাখি, সেটা হচ্ছে যে গতকালকের পথেই হাঁটছে। কারণ 33.2 আর 33.5, অতএব আজকে বলা যেতে পারে তার থেকে বেশি হয়তো বা হবে। তো এই ক্ষেত্রে আমি যদি আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে
চুয়াডাঙ্গার যে তাপমাত্রা সবসময় কিন্তু গরমের সময় গরম, শীতের সময় শীত থাকে। তো এইবারেও কিন্তু সেই একই অবস্থা, এবং এই একই অবস্থার প্রেক্ষাপটে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেটা হচ্ছে কিন্তু যে আজকে কিন্তু 11:30টার পরে দুর্যোগ ব্যবস্থা কমিটির সভা, জরুরি সভা আহ্বান করেছে এই তীব্র তাপদাহের কারণে। তো সেক্ষেত্রে কিন্তু যে আমরা বলতে পারি যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কিন্তু খুব তৎপর এই বিষয়ে যে কিভাবে আমরা মানে তাপ প্রবাহটা হচ্ছে প্রতিরোধ করতে পারি। একই সাথে যে স্বাস্থ্য বিভাগ এবং আবহাওয়া অফিসের সাথে কথা বলে জেলা প্রশাসন কিন্তু রেড অ্যালার্ট জারির বিষয়ে মাইকিং করে জানিয়েছে। মাইকিং করে জানাচ্ছে। আচ্ছা, আপনি তো মনে হয় যে চুয়াডাঙ্গাতে এসেছেন, চুয়াডাঙ্গা দিয়ে এগোচ্ছেন, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে চুয়াডাঙ্গার তাপমাত্রা কেমন এবং এই ক্ষেত্রে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে বলে মনে করছেন? তাপমাত্রায় খুবই সমস্যা আছে। ছেলেপিলে নিয়ে মাঠে ঘাটে কাজকর্ম করে, তাদের নিয়ে দেখা যাচ্ছে যে খুবই তাপমাত্রা, এই মানে অতিরিক্ত তাপমাত্রার কারণে মানুষজন বেড়াতে পারছে না, অসুস্থ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন লোক ঘরতেই বেড়াচ্ছে না, মাঠে ঘাটে কাজকর্ম করে, তারাও তো বেড়াতে পারছে না। এখন সবই সমস্যা হয়েছে তাপমাত্রার কারণে। আপনি কি করেন? আমি ইজি বাইক চালাই। ইজি বাইক চালান, ইজি বাইকে ভাড়া কেমন হচ্ছে বলে মনে হচ্ছে আপনাকে? আপনি একটু কথা বলেছে ইজি বাইকে যে এই যে তাপমাত্রার আগে তো আমাদের তো আপনার কেমন ভাড়া ছিল আর এখন ভাড়া কেমন হচ্ছে একটু আমাকে বলবেন? ভাড়া এখন একটু কমে গিয়েছে, তাপমাত্রায় লোকজন বেড়াতে করতে কম। তারপরে এর আগে তাপমাত্রা যখন কম ছিল সেখন ভালো হচ্ছিল, এখন একটু কমে গিয়েছে ভাড়া। কি কারণে ভাড়া কমেছে বলে মনে হচ্ছে আপনার? এই তাপমাত্রার কারণে। তাপমাত্রার কারণে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি শুনছিলাম সেটা হচ্ছে কিন্তু এই যে ইজি বাইক চালায় ইনি কিন্তু দিন মজুরি আর কি, দিন খাই। আমি একটু না বললেই না, সেটা হচ্ছে কিন্তু এই বর্তমানে চুয়াডাঙ্গার তীব্র তাপদাহে কিন্তু সবচেয়ে বেশি কষ্টে আছে দিন মজুরি এবং নিম্ন আয়ের মানুষ আর কি এরা। কারণ এরা হচ্ছে এই যে 10টা-11টার পর থেকে যে তাপদাহ শুরু হচ্ছে, এই তাপদাহের কারণে কিন্তু তারা একেবারে হচ্ছে ভাড়া পাচ্ছে না। আর ভাড়া যদিও পাচ্ছে, দেখা যাচ্ছে অল্প আধা ঘন্টা 1 ঘন্টার হচ্ছে ভাড়া মেরে আবার তাদের ছায়া শীতল পরিবেশে আশ্রয় নিতে হচ্ছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ইসরাত, সে তো আপনাকে ধন্যবাদ। যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা থেকে তাপপ্রবাহের খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। দেখছেন দেশ জনপদ লাইভ। দাবদাহে রোগীর চাপ বেড়েছে চট্টগ্রামের হাসপাতালগুলোতে। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক খান। ইশতিয়াক, সবশেষ খবরাখবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে চট্টগ্রামের বেশিরভাগ হাসপাতালগুলোতে কিন্তু যে শিশু রোগীদের চাপ সেটি আসলে চোখে পড়ার মতো। সেক্ষেত্রে আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম ও শিশু হাসপাতালে। এখানে আসলে যে শিশু ব্লকগুলো রয়েছে, প্রতিটি ব্লকে আসলে যেটি দেখা যাচ্ছে যে শিশু রোগীদের চাপ বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে কিন্তু যেই তীব্র তাপ প্রবাহের কারণে যে নাভিশ্বাস তৈরি হয়েছে জনজীবনে, এর প্রভাবে কিন্তু আসলে অতিরিক্ত গরমে কিন্তু নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বন্দর নগরীর নানা বয়সী আসলে লোকজন। সেক্ষেত্রে বিশেষ করে যেটি দেখা যাচ্ছে যে শিশুদের ক্ষেত্রে এই আক্রান্তের সংখ্যা অত্যন্ত বেশি, এবং তাতে চট্টগ্রামের যে হাসপাতালগুলো রয়েছে বেশিরভাগ হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে, এবং একই সাথে জ্বর, সর্দি, কাশি সহ নানা ধরনের উপসর্গ নিয়ে কিন্তু শিশুরা হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। এবং আমি যে ব্লকটিতে রয়েছে সেটি কিন্তু ডায়রিয়া ব্লক। এক্ষেত্রে এই তীব্র গরমে কিন্তু ডায়রিয়ার যে প্রাদুর্ভাব সেটিও কিন্তু আসলে অনেকাংশে বেড়েছে, এবং একই সাথে যে চর্মরোগীর সংখ্যা সেটিও কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে। তীব্র গরমে কিন্তু শরীর থেকে প্রচুর পরিমাণ লবণ ও পানি বেরিয়ে যায়, এবং অতিরিক্ত তাপের কারণে কিন্তু শিশুদের শরীর থেকে যেই ঘামের সৃষ্টি হচ্ছে, এবং সেক্ষেত্রে তাদের পানি শূন্যতা তৈরি হচ্ছে তাদের শরীরে, এবং অতিরিক্ত গরমের কারণে টাইফয়েড এবং পানিবাহিত বিভিন্ন রোগ, হেপাটাইটিস, জন্ডিস, এই ধরনের রোগগুলো আসলে কিন্তু প্রাদুর্ভাব বৃদ্ধি হচ্ছে। এবং একই সাথে যে চিকিৎসকরা রয়েছেন তারা যেটি বলছেন যে গরমের কারণে যে শিশুদের যে ঘামের থেকে কিন্তু আসলে তাদের শরীরে কিন্তু নানা ধরনের যে চর্মরোগ সেটি চর্মরোগের আসলে দেখা দিচ্ছে, এবং এই ক্ষেত্রে
শিশুদের যে চর্মরোগের যে ব্লকগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে তাদের আধিক্য দেখা যাচ্ছে। এবং চট্টগ্রামে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু চট্টগ্রামে 34°C তাপমাত্রা থাকলেও কিন্তু আসলে কিন্তু যে গরমের অনুভূতি সেটি কিন্তু আসলে 38°C তাপমাত্রার মতো হচ্ছে, অর্থাৎ বাতাসে আর্দ্রতার বেশি থাকার কারণে কিন্তু এমনটি হচ্ছে বলে তারা জানিয়েছেন। এবং অন্যদিক থেকে এই যেই চট্টগ্রাম মেডিকেল কলেজের কথা যদি বলি, সেই চট্টগ্রাম মেডিকেল কলেজেও কিন্তু আসলে যেই শিশু ওয়ার্ডটি রয়েছে সেখানে কিন্তু যে রোগীদের ভিড়ে কিন্তু অনেকটা ঠাসা। সেক্ষেত্রে শিশু ওয়ার্ডে যেই রোগীরা রয়েছেন তাদের কিন্তু আসলে যে স্থান সংকুলন সেটি হচ্ছে না। এবং অন্যদিক থেকে চট্টগ্রাম জুড়ে কিন্তু আসলে যে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কিছুক্ষণ পরপরই আসলে এই তীব্র গরমে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ থাকছে না। সেই ক্ষেত্রে যে রোগীরা রয়েছেন তারা অনেককে আসলে অভিযোগ করে যেটি বলছেন যে বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু শিশুদের আসলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে এবং তারা অনেকটা অসুস্থ হয়ে পড়ছেন এবং এই তীব্র গরমে কিন্তু তারা অস্বস্তিতে ভুগছেন। সেই ক্ষেত্রে আমরা যেটি দেখেছি শুধুমাত্র হাসপাতালের ওয়ার্ডগুলোতেই নয়, যে বহির্বিভাগ রয়েছে সেই বহির্বিভাগগুলোতেও কিন্তু আসলে যে রোগীদের যে দীর্ঘ সারি সেটি আমরা দেখতে পেয়েছি। আসলে যেই রোগীর স্বজনরা অর্থাৎ যে পিতামাতারা রয়েছেন তারা অনেকে কিন্তু তাদের শিশুদের সামাল দিতে পারছেন না বাসায়, যার কারণে তারা ছুটছেন বিভিন্ন হাসপাতালগুলোতে। এবং অনেককে আসলে যেটি বলতে দেখা যাচ্ছে যে হাসপাতালগুলোতে যেই রোগীরা আসলে চিকিৎসা নিচ্ছেন তাদের বেশিরভাগই কিন্তু 1 থেকে 4 বছরের কম বয়সী শিশু, অর্থাৎ যারা 1 থেকে 4 বছর বয়সী শিশু তাদেরই কিন্তু এই গরমের কারণে আসলে যেই অত্যন্ত যে রোগবালাই আসলে সেটি আসলে বেশি হচ্ছে। অন্যদিক থেকে যারা 60 অর্থাৎ 60 বছরের বেশি বয়সী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে গরমের কারণে হাসপাতালগুলোতে আসলে ভর্তি হচ্ছেন। এবং একই সাথে চিকিৎসকরা যেটি বলছেন যে গরমের কারণে কিন্তু যে শিশুদের যে খাদ্যাভ্যাস সেটির দিকে আসলে বিশেষ নজর রাখতে বলছেন। সেক্ষেত্রে গরমে যেহেতু যে খাদ্য আসলে যেটি তৈরিকৃত খাদ্য অর্থাৎ রান্না করা খাদ্য এটি কিন্তু আসলে একটু দ্রুতই নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে সে যে কোনো খাদ্য গ্রহণের পূর্বে কিন্তু আসলে সেটির দিকে আসলে নজর দেওয়ার বিষয়টি বলছেন। অন্যদিকে গরমের সময় যেটি দেখা যায় যে রাস্তাঘাটের যেই খোলা যে শরবত সহ যে ফুটপাতের যে খাদ্য সেগুলো একেবারে আসলে গ্রহণ করতে নিষেধ করছেন চিকিৎসকরা, কারণ সেগুলোতে যে স্বাস্থ্যের যে মান আসলে সেটি থাকছে না। এবং যেটি বলছেন যে এই সকল খোলা খাদ্য কিন্তু আসলে যে স্বাস্থ্য ঝুঁকি সেটি বরাবরের মতো থেকে যাচ্ছে। এবং এর কারণে কিন্তু আসলে যে এই তীব্র গরমে কিন্তু রোগীদের যে ডায়রিয়ার যে প্রাদুর্ভাব সেটি আসলে দেখা যাচ্ছে। এবং একই সাথে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের যে চিকিৎসকরা রয়েছেন তারা যেটি বলছেন শিশুদের যে কোনো ধরনের আসলে যে রোগবালাই যে লক্ষণ দেখা দিলেই যাতে আসলে যে চিকিৎসকরা রয়েছেন তাদের সাথে শরণাপন্ন হন এবং চিকিৎসকদের পরামর্শ মতোই ওষুধ সেবন করা হয় এবং নিচ থেকে যাতে কোনো ধরনের ফার্নিস থেকে যাতে শিশুদেরকে কোনো ওষুধ সেবন করানো হয়, সেক্ষেত্রে কিন্তু শিশুদের যে জটিলতা সেটি বাড়তে পারে। তো এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমার কাছে মোটামুটি এই ছিল সর্বশেষ সংবাদ। ইশতিয়াক, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে হাসপাতালে বর্তমান পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী ইশতিয়াক শান। দেখছেন দেশ জনপদ লাইভ। তীব্র তাপদাহে বিপর্যস্ত কৃষি। বিস্তারিত জানাতে টাঙ্গাইল ও ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান ও ছোটন সাহা। শুরুতেই যাচ্ছি আতিকের কাছে। আতিক, অতিরিক্ত গরমে কেমন প্রভাব পড়েছে কৃষিতে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইশরাত। আপনি জানেন যে তীব্র গরমের কারণে কিন্তু পড়ছে দেশ, এবং এর সাথে সাথে যে আসলে আমরা লক্ষ্য করেছি যে কৃষিতে কিন্তু ব্যাপক একটা প্রভাব পড়েছে। বিশেষ করে আসলে বোরো ধান কিন্তু ইতিমধ্যেই যে কাটার যে সম্ভাবনা এবং সেটি কিন্তু কৃষকেরা কিন্তু ইতিমধ্যেই তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং এর মধ্যে আসলে তীব্র গরমের কারণে কিন্তু যে এই বোরো ধানের যে নষ্ট হওয়া এবং বিভিন্ন ফসলই কিন্তু সেটি নষ্ট হচ্ছে। এবং বিশেষ করে আসলে এই তীব্র তাপদাহের কারণে কিন্তু অনেকটাই এই ধান
ধানের যে বড় ধানগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে এবং বিশেষ করে আসলে যারা কৃষক রয়েছেন তারা ধান কাটারও কিন্তু ব্যাপক আহ, সমস্যার মধ্যে পড়েছেন। অর্থাৎ একদিকে ব্যাপক যে গরম এবং অতিরিক্ত যে রোদের তাপ, সেই তাপের কারণে কিন্তু অনেক কৃষক তারা কিন্তু ধান খেতে কিন্তু এই আহ, ধান কাটার যে প্রস্তুতি নিয়েছেন সেটিও কিন্তু আসলে তারা করতে পারছেন না। আমরা একটু কথা বলবো এখানকার একজন কৃষকের সাথে। কি অবস্থা, এই যে অতিরিক্ত তো গরম, আসলে এর কারণে কেমন ক্ষতি হচ্ছে কৃষিতে? কিছু ধান হন মনে করে যে ওইদের তাপে ধান মরে মরে গেতেছে আর মনে করে মরা মরা হিন যাবে গেতেছে ওই যে ক্ষেত্রে না মরে গেছে সিনটা আর পানি শেষ তো দিতে পারতেছে না ঠিক মতো, ধান হড় হয়ে গেছে এই অবস্থা। লোডশেডিং এর কোনো সমস্যা আছে কিনা? লোডশেডিং আছে কিছু কিছু, যার কারণে কি পানি দেওয়া কি সমস্যা হচ্ছে? পানি দেওয়ার কিছু সমস্যা হয়েছে। মনে করে যখন ধান যে আমার বাইরে চাল বাইরে পারে না ভালো জানে শেষের একটু হয়েছে অতিরিক্ত একটু গরমের আর অন্য কিছু সমস্যা যেমন এই আম, তারপরে হচ্ছে লেচু, আম তো খালি ঝরে যাইতেছে গা আর কাঁঠালো এই অবস্থা। এই যে আমাদের গাছগুলো আমাদের সব আম খালি ঝরে গেতেছে বড় বড় আম, লিচু তো আমাদের এখানে নাই, আমগুলো এই অবস্থা। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ তিনি বলছেন যে অতিরিক্ত গরমের কারণে ধানগুলো যে এবং পুড়ে যাচ্ছে এবং বিশেষ করে ধানের যে পরিমাণ ফসল হওয়ার কথা ছিল সেটিও কিন্তু তারা কাঙ্ক্ষিত ফসল কিন্তু তারা পাচ্ছেন না। এবং এই সময় আসলে গরমের কারণে কিন্তু অনেক এই যে বিশেষ করে আরো আম এবং কাঁঠাল এই ধরনের কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে আমাদের আরেক সহকর্মী রয়েছেন পাবনাতে, সুটন শাহ, সেখান থেকে জানাবেন তাপদাহ কৃষি খাত নিয়ে। ধন্যবাদ আতিক। যেমনটি বলছিলেন যে মানে এখনকার যে তাপদাহের যে অবস্থা, অর্থাৎ আজকেও কিন্তু ভোলা দ্বীপ জেলা ভোলায় 35.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং গতকালকেও ছিল 36, তার আগের দিন ছিল 38 ডিগ্রি। অর্থাৎ এই যে 37-38 ডিগ্রি তাপমাত্রা যে প্রভাবিত হচ্ছে, এ কারণে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়েছে। সবচেয়ে বেশি যে সমস্যাটি হচ্ছে কৃষকদের বিস্তীর্ণ ফসলের ক্ষেত। আপনি জানেন যে এখন বোরো মৌসুম, এই সময়টায় কৃষকরা বোরো আবাদ করেছে, কিন্তু যে অসুবিধাটি সৃষ্টি হচ্ছে, বোরোর যে ধান কিন্তু ঝলসে যাচ্ছে এবং বিভিন্ন পোকার কিন্তু আক্রমণ করছে এই প্রচন্ড তাপদাহের কারণে। এবং একই সাথে যে যে সমস্ত ক্ষেতে পরাগ রেণু এসেছে সেগুলো কিন্তু ঝরে যাচ্ছে এবং এবং কৃষকরা এটা নিয়ে অনেকটা দুশ্চিন্তাগ্রস্ত, অনেকটা চিন্তিত। তারা যেমনটি বলছিলেন যে ওষুধ এবং কীটনাশক দিয়েও কিন্তু তাদের এই ক্ষতিটা কিন্তু পুষিয়ে নিতে পারছেন না এবং এ থেকে উত্তরণের কোনো উপায় পাচ্ছেন না। আমি একজন কৃষকের সাথে কথা বলবো, তার কাছে জানতে চাইবো আপনার ফসলের ক্ষেতের কি অবস্থা। ফসলের ক্ষেত্রে কি অবস্থা থাকবে, আমাদের যত এই যে মানে মানুষ থেকে ঋণ নিয়েছি, ঋণ নিয়ে আমরা যে গৃহস্থী করেছি, আপনি যদি দেখেন আমাদের ফসল কি অবস্থা, পোকামাকড়ে পুরো আক্রান্ত হয়ে গেছে। একলা শুধু আমার ক্ষেত এমন পুরো ক্ষেতে আর কি একই অবস্থা। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আমরা আরেকজন কৃষকের সাথে কথা বলবো। আপনি কি এবছর ফসলের আবাদ করেছেন কিনা, আবাদ করলে রোদের তাপে আপনার ফসলের কোনো ক্ষতির আশঙ্কা করছেন কিনা? জি, ক্ষতি হচ্ছে এই ফসল এই রোদের তাপে আপনার জমিনে ধান বসে যাইতেছে এবং শুকিয়ে যাইতেছে, এই আর কি, মানে বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে গেছে আমরা। এটা কি শুধু আপনার ক্ষেত্রেই না সবার ক্ষেত্রে? সবার ক্ষেত্রে এই অবস্থায়, শুধু দেখতে তো পারতেছেন আপনারা এই ধানটা কিভাবে মরা মরা বাইরেছে, সরালি ধান দেই নাই, এই হলো অবস্থা। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে যারা কৃষক রয়েছেন, আপনি কি যদি জানে রাখি যে আসলে এবছর জেলায় 65,000 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে এবং এ থেকে প্রায় 3 লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা কিন্তু কৃষি বিভাগ করেছিল। কিন্তু এখন যে অবস্থা বিরাজ করছে এ কারণে তাদের লক্ষ্যমাত্রা অর্জিত নিয়ে সংশয় রয়েছে। তবে কৃষি বিভাগ থেকে যেমনটি বলা হয়েছে, তারা বলছিল যে
এই যে প্রচন্ড তাপদাহ এর কারণে যে ফসলের যে বর্তমান ক্ষেত্রে যে অবস্থা, এর থেকে উত্তরণে সেচ দিয়ে অর্থাৎ 1 থেকে 2 সেন্টিমিটার পানি যাতে খেতে থাকে সেই বিষয়টি কিন্তু কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। এবং একই সাথে কৃষকরা আরেকটি যে অভিযোগ করছিল যে আসলে যে সমস্ত ক্ষেতে আপনার বিশেষ করে সেচের দরকার হয় সেই সমস্ত ক্ষেতে সেচ কার্যক্রম তারা করতে পারছে না বিদ্যুতের লোডশেডিং এর কারণে, অর্থাৎ বিদ্যুতেরও কিন্তু ভয়াবহ লোডশেডিং রয়েছে এবং বিস্তীর্ণ যে ফসলের ক্ষেত কিন্তু বলা যায় যে অনেকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে এমনটি বলছিল। এবং তাদের যে কৃষকরা, বেশিরভাগ কৃষক এনজিও থেকে ঋণ নিয়ে বিভিন্ন জন থেকে ধার দেনা করে কিন্তু লাভের আশায় ফসল আবাদ করেছেন, কিন্তু এ বছরই তাদের মানে অনেকটাই তারা দুশ্চিন্তাগ্রস্ত এবং ক্ষতির আশঙ্কাই করছেন। এবং জেলায় প্রায় 1 লাখের অধিক রয়েছে যারা এবার বোরো আবাদ করেছেন, তাদের বেশিরভাগ কৃষকের এই একই অবস্থা। তবে আবহাওয়া অধিদপ্তরে আমরা কথা বলেছি, আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে দিনে যে তাপমাত্রা সেটি ক্রমান্বয়ে বাড়ছে এবং আজকের যে তাপমাত্রা সেটি 35.5 ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং বিকেল 3টা নাগাদ এই তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে। তবে আরেকটি সুখবরও কিন্তু তারা দিয়েছে, একই সাথে আজকে বা আগামীকালকে বরিশাল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিল। তো এই যে বৃষ্টিপাত হলে অন্ততপক্ষে কিছুটা হলেও কৃষকরা অনেকটা স্বস্তি পাবে বলে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে প্রচন্ড তাপদাহের কারণে বোরোর ক্ষেতে যে বিপর্যয় দেখা দিয়েছে, ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ইশরাতের কাছে। ইশরাত, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। টাঙ্গাইল ও ভোলা থেকে কৃষি জমির উপর তাপের যে প্রভাব পড়েছে তা নিয়ে বলছিলেন সহকর্মী আতিক এবং ছোটন। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ।